ভবানী ভবনের দিকে নজর রাখতেই হবে, কারণ ডেডলাইন, আর সেই ডেডলাইনের আগেই হাজিরা। সিআইডি হাজিরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের ডেডলাইনে সিআইডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ হয়ে গিয়েছে, প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সূত্রপাত একবার যদি মনে করাই আপনাদের, এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন, তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে বিধানসভা সচিবের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল পরিষদীয়, সেই চিঠিতে সই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে। আর সেই চিঠিতে একাধিক বিধায়কের সই ছিল, কিন্তু সেখানে একাধিক বিধায়কের সই জাল করা হয়েছে, এমনটা অভিযোগ করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। আর এই বিষয়ে বিধানসভা স্পিকারের কাছে তারা অভিযোগ জানান, আর যার ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হয়। আর তারপরেই সই জাল কাণ্ডে তদন্ত শুরু করে সিআইডি। একাধিকবার সমন পাঠানো হয় এবং সেখানে হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার কালীঘাটে সিআইডি আধিকারিকরা যান, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, আর সেই অফিসেও সিআইডি টিম যায়, তল্লাশি অভিযান চলে এবং একাধিকবার 3বার তাকে যখন চিঠি পাঠানো হয় তারপরেও সেখানে হাজিরা এড়ান। এবার হাইকোর্টের নির্দেশ এবং সেই নির্দেশ মতোই হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব ভবানী ভবন থেকে, আমার প্রতিনিধি অমিত রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত, 5:55 থেকে এখন রাত 8টা বাজে। কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত? কোন কোন প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রথমে জানিয়ে রাখবো, হাইকোর্টে যে ডেডলাইন ছিল সেই ডেডলাইনের ঠিক 11 মিনিট আগে ভবনে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং 6:05 সেই সময় তিনি ভবনে একদম 3 তলায় পৌঁছে গিয়েছেন এবং তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি তিনি বসেছেন। এবং 6:15 থেকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে এবং পুরো বিষয়টি ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে। যে বিষয়টি নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বা প্রশ্ন উঠছে, যে চিঠিকে কেন্দ্র করে, সেই চিঠির সাথে 6 তারিখে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে যে মিটিং রেজুলেশন বুক, সেই অরিজিনাল মিটিং রেজুলেশন বুক সেটি কোথায় গেল, সেটি নিয়েই প্রশ্নের মুখে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির তরফে নোটিশ বা সামান ইস্যু করে সেই অরিজিনাল রেজুলেশন নোট চেয়ে পাঠানো হয়েছিল, সেটি কিন্তু দেওয়া হয়নি। পরবর্তী সময় গত 2 দিন আগে সিআইডির তরফে যখন কালীঘাটে অভিযান চালানো হয়, একই সঙ্গে ক্যামাক স্ট্রিট অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অভিযান চালানো হয়, ঠিক সেই অরিজিনাল রেজুলেশন নোটবুকটি তারা কিন্তু খুঁজছেন বা তারা চাইছেন, সেটি কিন্তু পাচ্ছেন না। সেটি নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে 6 তারিখের বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছিল এবং সেই সিদ্ধান্ত মেনে তারা যেটা দাবি করছেন যে 70 জন বিধায়ক সেখানে সই করেছেন, সেখানে সিগনেচার করেছেন, অর্থাৎ ডেট দিয়েছেন, সেখান থেকেই সই জালিয়াতির সূত্রপাত। কারণ 3 জন এমন বিধায়কের স্টেটমেন্ট সিআইডি রেকর্ড করেছেন, তাদের বয়ান রেকর্ড করা রয়েছে, ভিডিওগ্রাফি করা হয়েছে। যারা বৈঠকে ছিলেন না তারা দাবি করেছেন যে তাদের সই জাল করা হয়েছে, তারা উপস্থিত ছিলেন না। একই সঙ্গে ওই বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, যাকে উইটনেস হিসেবে এই মামলাতে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। 3 জন বিধায়ক যারা দাবি করছেন তারা ছিলেন না, কিন্তু তাদের সই জাল করা হয়েছে, তাদের সেই 3 জনের হাতের লেখা নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সমস্ত স্টেটমেন্ট এবং নথিপত্রকে সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং শুধু জিজ্ঞাসাবাদ নয়, পুরো বিষয়টি লিখিত আকারে একদম রাখা হচ্ছে সিআইডির তরফে, আমাদের সিআইডি সূত্র খবর। কারণ পুরো বিষয়টিও ভিডিওগ্রাফি করা হচ্ছে। এসআইটি আগেই ফর্ম করা হয়েছিল এই মামলা তদন্তে, এসআইটি ফর্ম করেছিল। সে এসআইটির যারা মাথা তিনি যেমন রয়েছেন, একই সঙ্গে তদন্তকারী অফিসার এবং সিটের অন্যান্য যারা মেম্বার রয়েছেন তারাও কিন্তু তারা এই জিজ্ঞাসাবাদ পর্বে রয়েছে। কারণ তারা গত 20-22 দিন ধরে লাগাতার এই মামলা তদন্ত করছেন। তারা একাধিক বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা এক্সামিন করেছেন, একাধিক নথি সিজার করেছে, সেই সমস্ত নথি তারা আদালতের কাছে রেখেছে। সেই সমস্ত বিষয়গুলোকে সামনে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদ পর্বে। এবং একই সঙ্গে বারবার যে বিষয়টি উঠে আসছে, যে 6 তারিখে যে মিটিং হয়েছিল, অর্থাৎ যে রেজুলেশন নোটবুক যেটি থাকার কথা, যেটি সিআইডির হাতে পাওয়ার কথা ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে, সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত পাননি। সেটি কোথায় গেল? সেটি কিন্তু তল্লাশি অভিযানেও সেটি পাওয়া যায়নি। তাহলে সেটি কোথায় গেল, এই প্রশ্ন যেমন থাকছে। এবং একই সঙ্গে যে সমস্ত বিধায়করা বলছেন তারা উপস্থিত ছিলেন না বৈঠকে, কিন্তু তাদের সই জালিয়াতি করা হয়েছে, তাদের সই সেখানে দেখা যাচ্ছে, তাহলে কেন এমনটা হলো, সেই বিষয়গুলোর কিন্তু জবাব অর্থাৎ সিআইডির একাধিক প্রশ্নবাণে বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর নিজেকে হুইসেল ব্লোয়ার বলে দাবি করে ঠিক কি অভিযোগ 2রা জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় করেছিলেন
শোনাবো। ক্রাউন প্রিন্স তার নেতৃত্বে যে, এবং ধরুন এই যে সইজাল, ক্রাউন প্রিন্সের যে ক্যামাক স্ট্রিটে যারা কাজ করতেন তাদের অনেককে ব্যাকডেটে রেজিগনেশন দিতে বাধ্য করানো হয়েছে। প্রবলেম হচ্ছে যখন মধ্যমেধা, একটা কর্পোরেট স্টাইলে মধ্যমেধার কিছু লোক তারা হচ্ছে একটা ডিক্টেটরশিপ চালায়, তার ফলাফল হয়েছে আমরা তো সই করতে গিয়ে দেখেছি যে ওখানে যে নেই তার নাম ব্লক লেটারে লেখা আছে। লোকে বেঈমান বলতে পারে, গদ্দার বলতে পারে, কেউ রাস্তায় চোর চোর বলছে না, গণপিটুনিও দিচ্ছে না, চোর পিটুনিও দিচ্ছে না। নামটা তো আমার সই নয়, আমি নাম লিখেছি, আইডেন্টিফাই হবে কি করে? আমার সিগনেচার দেখে তো আইডেন্টিফাই না হতে পারে, তারপর সই করেছি, এটাই প্রসেস। একদিকে বিধানসভায় সইজাল কাণ্ড, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে রয়েছেন। 2 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। অন্যদিকে চাপ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের বিরুদ্ধে আরো এক মামলার তদন্তে সিআইডি। ঠিক কোন মামলায় সিআইডি তদন্ত? আমার সঙ্গে রয়েছে রৌনক, জানাবে। রৌনক, দেখো, সইজাল কাণ্ডের পাশাপাশি বিধাননগর সাইবার থানায় রাজীব সরকার নামে এক ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে মামলা রুজু করেছিল। তোমার মনে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে একটি মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যকে কেন্দ্র করে উস্কানিমূলক মন্তব্য করে বিধাননগর সাইবার থানায় তিনি অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। এবার সেই মামলা নিজেদের হাতে নিল সিআইডি। গতকালই বিধাননগর সাইবার থানার তরফ থেকে সিআইডি কে সেই মামলা হস্তান্তর করা হবে। এবং তোমরা জানিয়ে রাখবো, আজকে যেমন সইজাল কাণ্ডকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ঠিক অন্যদিকেও এই মামলার ক্ষেত্রেও সিআইডি গোয়েন্দারা তথ্য সংগ্রহ করার যে কাজ, সেই তথ্য সংগ্রহ করার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছিল। কারণ যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিল যে 7 তারিখে রেজাল্ট বেরোনোর পর ডিজে বাজাবো, সেই মন্তব্যকে কেন্দ্র করে উস্কানি ছড়িয়েছিল এবং সমাজ মাধ্যমে কেন তিনি এই মন্তব্য করেছিলেন এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু মামলার অভিযোগ দায়ের করা হয়েছিল রাজীব সরকারের তরফ থেকে। বেশ, 12ই এপ্রিল কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কোন মন্তব্যের জন্য সিআইডি তদন্ত? শোনাবো। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করব আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। তৃণমূল বসে গেল কি করে? পতাকা যদি হাওয়ায় পথপথ করে ওড়ে তাহলে এরাও ওড়ে, আর পতাকা যখন নুয়ে পড়ে এরাও শুয়ে পড়ে। পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর একের পর এক গ্রেফতার হচ্ছেন। সব রত্নাকর এখন বাল্মীকি হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। সোজা ভাবতে পেরেছিলেন এরকম হবে তৃণমূলের জন? মমতা ব্যানার্জি কিন্তু বুঝেছিলেন, ওই জন্য আগে থেকেই বাড়ির সামনের জেলটাকে ফাঁকা করে রেখেছিলেন। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের এই ভরাডুবির পর অনেক নেতাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষ দিয়েছেন, অভিযোগ করেছেন, এবং আজ অভিষেককে অল আউট আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমায় ডাস্টবিন হিসেবে ব্যবহার, বর্ষিয়ান আইনজীবীর সঙ্গে কথা বলতে জানে না, এত উদ্ধত্ত যে সময় থেকে শিক্ষা পাননি। আমি ক্যামাক স্ট্রিটের কর্মচারী নই। অভিষেক সবাইকে ক্যামাক স্ট্রিটের কর্মচারী ভাবে। অভিষেকের জন্য দলের সর্বনাশ, অভিষেকের উদ্ধত্ত আচরণ। এসি ঘরে থাকার ছেলে অভিষেক, আমি সৎ, ওর জন্য চোর স্লোগান শুনতে হচ্ছে। দিদি অভিষেককে নিয়ে চললে চলুন, আমাকে দরকার নেই। অভিষেককে বাদ দিয়ে চললে আমি দিদির পাশে। মমতাদি বেছে নিক তিনি কি করবেন, বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিআইডি নিয়ে একটা মামলা ছিল, সিআইডি যে ডেকে পাঠিয়েছে নোটিশ দিচ্ছে উইটনেস হিসেবে, সেটা ক্রিমিনাল ডিভিশনে আমি মামলা ফাইল করেছি।
মঙ্গলবার দিন থেকে জানো তো সার্চ হয়েছে অনেক, ক্যামাক স্ট্রিটে, তারপর দিদির অফিসে, সেখানেও আমি উপস্থিত ছিলাম। কালকে জাস্টিস কৌশিক চন্দ্র ঘরে মেনশন করে আমি বললাম যে ম্যাটারটা খুব আর্জেন্ট, আমার সার্চ হয়েছে, হয়েছে, তুমি মামলাটা নাও। তখন জজ সাহেব বললো ঠিক আছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি কালকে নেবো। আমি খুবই অসুবিধার মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে। এবারে আমি এখানে চেম্বারে বসে আছি, বেলা 12:30টার সময় একজন লয়ারকে পাঠিয়েছে, সে এসে বলে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ অ্যান্ড তোমরা রিট পিটিশন সার্চ নিয়ে ফাইল করলে, আর সার্চটা তো আমার সাবজেক্ট ম্যাটার অফ দ্য ক্রিমিনাল ডিভিশন। তো আগে সার্চ ইলিগাল কি লিগাল তার ভিত্তিতে তো জজ ওখানে অর্ডার দেবে, সে তো সাবজেক্ট ম্যাটার হয়ে গেল আমার। তো আমি ওখানে অ্যাফিডেভিট করছি, তো তোমরা একবার কেউ আমাকে জানালে না রিট পিটিশন ফাইল করেছো? বলে না, ওপর থেকে ইনস্ট্রাকশন এসছে। না, কিশোর দত্ত করছে, আমার বড় কিশোর, তাহলে কোনো অসুবিধা নেই আমার, কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো কি করবো না, কিছু জানাইনি। আমি সন্ধ্যেবেলায় কালকে পড়ে আবার রেডি হলাম, যে মামলা করতেও কিছু যখন জানাইনি। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভরচার্জ থাকবে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি, এত জুনিয়র ছেলেরা থাকবে। আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটা কিচ্ছু জানে না, এত অ্যারোগেন্সের কি আছে? সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিচ্ছু করার নেই। ওর অ্যাটিচিউড, ওর অ্যারোগেন্স। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ করছে। পরশুদিনে এয়ারপোর্টে চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলো, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে একটা সময়ের একটা এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না, সে যদি না জানে আর তাকে জানতে হবে না। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে, না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। কল্যাণের পাশে দাঁড়িয়ে সরব কুণাল ঘোষ। আমি অভিষেককে যথেষ্ট ভালোবাসি এবং নেতা হিসেবে শ্রদ্ধা করি, এবং তাকে আমি দলের নেতা হিসেবে সম্মান করি, কিন্তু আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার সিনিয়র নেতা, তার কোনো কথাকে আমি কন্ট্রাডিক্ট করব না। একাধিক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, খুব সাকসেসফুলি সেই অ্যাসাইনমেন্ট গুলো করার পর তারপর আচমকা সেখান থেকে সরিয়ে সম্পূর্ণ অন্য লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, তার ভরপুর ডুবিয়েছে। আলাদা মিটিং করে অন্য দলের পৃষ্ঠপোষকতা নিয়ে বিপ্লব না করে কার বাড়িতে বৈঠক, তখন মনে হয় যেন উদ্দেশ্যটা অন্য। তখন আমরা অভিষেকের কাঁধে বন্দুক রাখছি। কিন্তু কল্যাণদার যে পদ্ধতিটা যেভাবে বলছেন, তিনি কিন্তু অন্য কোনো দলের সঙ্গে তার কোনো যোগাযোগ রেখে তিনি এই কাণ্ডটা করেননি। ফলে এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এবার অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুরসভারও, তার কারণ একের পর এক জড়িয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17 সম্পত্তি, সেই বেআইনি নির্মাণের অভিযোগ। কলকাতা পুরসভার নোটিশের পর 24 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রয়োজনীয় নথি অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দেননি। অভিষেককে আর সময় দেওয়া হবে না, সূত্রের মারফতে এই খবরই পাওয়া যাচ্ছে। অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? माइथन स्टील। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ओके। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। গঙ্গা পারে বিশাল দুর্গা মূর্তি। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে 60 ফুটের দুর্গা। প্রথম ধাপে এই মূর্তি তৈরিতে খরচ কোটি টাকার ওপরে।
আমার সঙ্গে দেবাশিস রয়েছে। দেবাশিস, তার মানে নতুন রূপে সেজে উঠছে গঙ্গার পশ্চিম পাড়। দেখো, একেবারে গঙ্গার পশ্চিম পাড় কিন্তু দীর্ঘদিন ধরে তারা কিন্তু বারবার করে আমরা দেখেছি অবহেলিত। কারণ পূর্ব পারে কলকাতা শহর একের পর এক ভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে, কিন্তু গঙ্গার এই শেষ 15 বছর একাধিকবার প্রকল্প নিয়েও সেভাবে কিন্তু সৌন্দর্যায়নের কাজ কখনোই হয়নি। মানে এবার এই নতুন সরকার তারা কিন্তু দ্রুত এই সৌন্দর্যায়নের কাজ করতে চলছে। অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ শিবপুর যে ঘাট রয়েছে, সেই শিবপুর ঘাট থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত টানা এই এলাকা জুড়ে কিন্তু সৌন্দর্যায়ন হবে। সবার প্রথম ধাপের কাজ যেটি হবে সেটি হচ্ছে রামকৃষ্ণপুর ঘাটে, সেখানে সৌন্দর্যায়নের পাশাপাশি সেখানে ধাতব তৈরি একটি 60 ফুটের দুর্গা প্রতিমা মূর্তি সেখানে কিন্তু প্রতিস্থাপন করা হবে এবং এটি কিন্তু দুর্গাপুজোর আগেই সেটি কাজ শেষ হবে। এবং মন্ত্রীর তরফ নগর উন্নয়ন দপ্তরের যে প্রতিমন্ত্রী উমেশ রায়, উত্তর হাওড়ার বিধায়ক, তিনি আজকে পোর্টট্রাস্টের ইঞ্জিনিয়ারদের সঙ্গে এই ঘাটগুলি পরিদর্শন করেন এবং তার দাবি এই দুর্গা প্রতিমা যদি তৈরি হবে এবং উদ্বোধনে কিন্তু আসতে পারেন প্রধানমন্ত্রী নিজে, কিন্তু তিনি উৎসাহ দেখিয়েছেন, তিনি এসে এই প্রতিমা উদ্বোধন করবেন। ফলে গঙ্গার পশ্চিম পাড়ে সৌন্দর্যায়নের কাজ দ্রুত শুরু হতে চলছে এবং পুজোর মধ্যেই প্রথম ধাপের কাজ শেষ করবে বলে নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। বেশ। অন্যদিকে লন্ডন আইয়ের ধাঁচে এবার কলকাতা আইয়ের জন্য গঙ্গা পাড়ে 4.5 একর জমি। আরো জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। দেখো, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার আসার পর তাদের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে লন্ডন আইয়ের কাছে কলকাতায় তৈরি করা হবে এবং সেটি পরিকল্পনা ছিল মিলেনিয়াম পার্কের কাছে তারা সেটি তৈরি করবেন। যদিও পরবর্তী সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ জাহাজ মন্ত্রকের তরফ থেকে পর্যাপ্ত অনুমতি পাওয়া যায়নি। এখন যেটা জানতে পারা যাচ্ছে যে জাহাজ মন্ত্রকের তরফ থেকে সেই অনুমতি দেওয়া হয়েছে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টের যে জমি রয়েছে সেটি বেসরকারি সংস্থাকে বাণিজ্যিকরণের ব্যবহারের জন্য 4.5 একর জমি দেওয়া হয়েছে এবং সেখানেই হচ্ছে কলকাতা আই তৈরি হবে। সেখানে কলকাতা আই তৈরি হবার পাশাপাশি সেখানে আরো বেশ কিছু তারা কমার্শিয়ালি ক্ষেত্রে ব্যবহার করার জন্য জায়গাটিকে তারা পাবেন এবং যেখানে যেটি হতে চলেছে সেটি হচ্ছে এক হাওড়া স্টেশনের কাছে, দ্বিতীয়ত হচ্ছে সেখানে কিছু এক্সিকিউটিভ লাউঞ্জ হোটেল এগুলো তৈরি হওয়ার কথা, ফলে পর্যটক আনার ক্ষেত্রেও সুবিধা হবে। বেসরকারি একাধিক সংস্থার সঙ্গে কলকাতা বন্দর কর্তৃপক্ষ বৈঠক করেছিল এবং সেই বৈঠক করার পরিপ্রেক্ষিতে কলকাতা বন্দরের তরফ থেকে এই জমি হস্তান্তর হয়ে গিয়েছে। আগামী 2 বছরের মধ্যে সেই কাজ চলবে এবং যেটা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানতে পারা যাচ্ছে যে পরিবেশ মন্ত্রকের সঙ্গে তারা কথা বলছেন এবং সেই সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র শীঘ্রই এসে যাবে। ফলে 2 বছরের মধ্যে সেই কাজ তারা সম্পূর্ণ করে ফেলতে পারবেন। ফলে কলকাতা এবং হাওড়ার মধ্যবর্তী গঙ্গা তীরবর্তী জায়গাতে এটি আগামী দিনে পর্যটন বৃদ্ধি করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বেশ, নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায় কি ঘোষণা করলেন শুনবো। পোর্ট্রাস্ট ল্যান্ড দিয়েছে, এনবিসিসির একটা বড় প্ল্যানিং আছে। আমরা রামকৃষ্ণপুর ঘাট, এই পুরো ঘাট এলাকাকে আমরা ভালো করে নতুন ভাবে, এনবিসিসির একটা প্ল্যান আছে, সেটা পাসও হয়ে গেছে, আজ থেকে কাজ শুরু হয়েছে। এখানে একটা বড় দুর্গা প্রতিমা, মেটালের একদম আধুনিক দুর্গার প্রতিমা, তার পাশে দুদিকে 2টা করে বড় বড় ধনুচি তৈরি হওয়ার প্ল্যান আছে। এটা তৈরি হলেই এই এলাকার চেহারা পাল্টি হয়ে যাবে। এবার দেখাবো চিড়িয়াখানা পরিদর্শনে বনমন্ত্রী। বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পেয়েই পরিদর্শন। চিড়িয়াখানা পরিদর্শনে মন্ত্রী মনোজ ওরাও, সঙ্গে বন পরিবেশ প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। পরিদর্শনে যান চিড়িয়াখানায় বনমন্ত্রী। বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পেয়েই পরিদর্শন। চিড়িয়াখানা পরিদর্শনে মন্ত্রী মনোজ ওরাও, সঙ্গে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, বন ও পরিবেশ মন্ত্রী মনোজ ওরাও। মন্ত্রিসভার দায়িত্ব বন্টন হয়েছে এবং সেখানে বন এবং যে পরিবেশ, সেই দুটো ডিপার্টমেন্টের দায়িত্ব পেয়েছেন মনোজ ওরাও এবং তারপরেই দায়িত্ব পাওয়ার পরের দিনে তিনি চলে এসেছেন সরাসরি আলিপুর চিড়িয়াখানায়। আমি জানতে চাইবো যে প্রাক্তন সরকারের আমলে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল তখন বলা হয়েছিল এই আলিপুর চিড়িয়াখানা, যার এত ইতিহাস আছে, এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে বারুইপুরে নিয়ে যাওয়া হবে। আপনাদের সরকার কি সেই সিদ্ধান্তে অনড় থাকবে নাকি এরকম কিছুই হচ্ছে না? তারা কেন বলেছিল, কি পরিপ্রেক্ষিতে বলেছিল আমাদের জানা নেই, সেটা বিধানসভায় উঠে নিয়ে উঠলে হয়তো জানতে পারতাম আমরা। আমাদের কি সমস্যা আছে, কি সমাধান করতে হবে, শুধু চিড়িয়াখানার ব্যাপার নয়, পুরো বন দপ্তরের বনকে নিয়ে, জন্তু জানোয়ারকে যা যা সমস্যা আছে সেটা নিয়ে একটা আমরা
ডকুমেন্ট রেডি করছি। টেকনিক্যাল কোনো কি প্রবলেম থাকলে সেটা শুনতে হবে কি আছে না আছে। আমি ব্যক্তিগতভাবে এটা বিপক্ষে আছি, তার কারণ এটা একটা হেরিটেজ বলাই চলে। আমরা নিজেরা ছোট থেকে এখানে এসেছি। আপনি বন দপ্তরের পাশাপাশি পরিবেশটাও দেখছেন, সেক্ষেত্রে দুটো ব্যালেন্স করা খুব সহজ হবে। প্রাক্তন যিনি মন্ত্রী ছিলেন বীরবাহা হাসদা, তার সময় একাধিক অভিযোগ ছিল কাঠ চুরির, এবং লোধাশুলির জঙ্গল থেকে শুরু করে বিভিন্ন জঙ্গল সাফ হয়ে গেছে। পুরনো ঘটনা যেগুলো ঘটেছে সেইগুলোর কি বিচার আসবে? অবশ্যই, আবারও বলছি, দুর্নীতি যদি হয়ে থাকে, অবশ্যই হয়েছে, যা পরিস্থিতি আছে, তো সেটা নিয়ে ফাইল খোলা হবে। তারটা হচ্ছে আমরা কি করে সামনে এগিয়ে নিয়ে যাব, তো সেটা নিয়ে একটা প্রপোজাল আমরা দেবো। এই চিড়িয়াখানা অ্যাম্বুলেন্স পেয়েছে পশুদের জন্য, কিন্তু পশু চিকিৎসার জন্য বা পশুদের বেটারমেন্টের জন্য কোনো সুরাহা হয়নি। না, আমি পাশেই থাকবো, পিছনেই থাকবো, আর চিড়িয়াখানা পাশ দিয়েই যাবো, মাঝে মাঝে ঢুকবো, এমন কোনো ব্যাপার কিছু নেই যে আজকে এলাম আর আসবো না, আসতেই থাকবো। অ্যাকচুয়ালি যেহেতু আমার একটা প্রাণীদের প্রতি আছে, একটা সম্পর্ক আছে এই ছোট থেকেই, তাই অবশ্যই এদিকে আমি নজরটা দেবো, যাতে অ্যাটলিস্ট তারা ভালো থাকে। তৃণমূল আমলে যে সমস্ত দুর্নীতি হয়েছে, সে বনজঙ্গল নিয়ে হোক, প্রাণীদেরকে নিয়ে হোক, সমস্ত ফাইল কিন্তু খোলা হবে পরবর্তীতে। ক্যামেরায় বিপুলের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা।